আমার নতুন বছরে নেওয়া একটি নতুন রেজলিউশন বই পড়া নিয়ে অবশ্যই যে আমি প্রত্যেক মাসে একটা ছোট টার্গেট নেব এবং ওই বইগুলোই আর কি সারা মাস জুড়ে পড়বো এবং একটা বই পড়ার পর চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে বুক রিভিউ আনার। এটা আমার মানে আগামী মার্চ মাস এটা আমার দ্বিতীয় মাস এরকমভাবে। গত ফেব্রুয়ারি মাস বা এই চলতি মাসটিতে আমি ৫টা বই টার্গেট নিয়েছিলাম, যার মধ্যে ৪টি বই আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ৪ নাম্বার বইটির একটুখানি লাস্টের দিকটা বাকি থাকায় আমি এই সপ্তাহে সেই বইটির বুক রিভিউ আনতে পারলাম না। সেজন্য এই সপ্তাহে আমি আগামী মাসে যে সমস্ত ৪টি-৫টি বই আর কি আমি সিলেক্ট করেছি পড়ব বলে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই মাস যেহেতু ৫ দিনের ৫ সপ্তাহের মাস আরকি। তো হিসেব অনুযায়ী আরকি আমি যেহেতু প্রতি রোববার আরকি ভিডিও পোস্ট করি YouTube এ, তো সেই হিসেবে ৫ টা রোববার পাচ্ছি। তো নেক্সট রোববার যেটা 28 ফেব আমি চেষ্টা করব সেদিনকে ওই ৪ নাম্বার বইটির বুক রিভিউ ভিডিও দিয়ে দিতে। তো আজকে আমি কথা বলব আগামী যে মাসটি আসছে, সারা মার্চ মাস জুড়ে আমি কোন, কোন বইগুলি পড়ার টার্গেট নিয়েছি। প্রথমেই বলি অর্পিতা সরকারের লেখা মর্নিং ওয়াক সিরিজ। অর্পিতা সরকারের লেখা আমার পড়তে বেশ ভালো লাগে, বা বলা ভালো যে উনি একটুখানি ওই মানে একদল ওনার লেখা পড়তে ভালোবাসেন, একদল বলেন যে ভীষণ সাদামাটা লেখা। আমি অবশ্যই ২য় দলের এই সাদামাটা লেখার সাথে একদম একমত। কিন্তু কোথাও গিয়ে আমার এই সাদামাটা লেখাটাও পড়তে ভালো লাগে। সেইজন্য আমি ওনার বইগুলো সংগ্রহ করি। তো এবারে যে বইটি পড়ব বা সংগ্রহ করেছি সেটা হচ্ছে মর্নিং ওয়াক সিরিজ, অর্পিতা সরকারের লেখা। মর্নিং ওয়াক এখন প্রায় বোধহয় সবাই আমরা যাই এবং সেইখানে যেতে, যেতে বা রোজ মর্নিং ওয়াক করতে গিয়ে লেখিকাও আমাদের মতো মর্নিং ওয়াকে যান এবং করতে গিয়ে উনি যে সমস্ত ঘটনার সম্মুখীন হন, সেই সমস্ত ঘটনাগুলো ২ মলাটের মধ্যে উনি লেখার চেষ্টা করেছেন। এটি ছোট গল্প সংকলন। আমার বেশ ভালো লাগে ছোট গল্প সংকলন পড়তে। অনেক কটি গল্প আছে ছোট, ছোট ১ কি ২ পৃষ্ঠা, ৩-৪ পৃষ্ঠা এরকম। ১ পৃষ্ঠা না ৩-৪-৫ পৃষ্ঠা করে আছে। আম এই পুরোটা আমি গুনিনি টোটাল কটা আছে। ২ পৃষ্ঠা জুড়ে সূচিপত্র। আশা করছি পড়তে ভালো লাগবে। ভীষণ সাদামাটা লেখা, কিন্তু ভীষণ মন ছুঁয়ে যাওয়ার লেখা। আমার অন্তত আমার কাছে। তো এটা ১ম প্রকাশ হয়েছে ২০২২ এই এবং আমি যে বইটি পেয়েছি সেটাও নভেম্বর ২০২২ এরই। মুদ্রিত মূল্য ৳২৫০ অর্থাৎ ৳২৫০, খুব বেশি দাম নয় এবং বইটিও তুলনামূলকভাবে দেখতে গেলে বেশ পাতলা। টোটাল যে পেজ সংখ্যা বা পৃষ্ঠা সংখ্যা ১৫২ টা। অনেকগুলো ছোট, ছোট গল্প নিয়ে তৈরি বা লেখা হয়েছে এই মর্নিং ওয়াক সিরিজ, অর্পিতা সরকারের লেখা। এরপরে আসি অর্পিতা সরকারেরই আরেকটি বই, সেটি হচ্ছে প্রাণের আলাপ। এই মর্নিং ওয়াক সিরিজটা যেমন ছিল ছোট গল্প সংকলন, প্রাণের আলাপ আবার একটি উপন্যাস। কিন্তু ডিটেকটিভ না, এটি একটি সামাজিক উপন্যাস বলা ভালো, বা প্রেম, সমাজ এই দুটো মিলিয়ে মিশিয়ে একটি উপন্যাস। এটা প্রকাশিত হয়েছে দ্বীপ থেকে এবং এটা বেশ মোটা উপন্যাস। এটার টোটাল পৃষ্ঠা সংখ্যা ৩৪৮ টা। এই ৮৪ টা, সরি ৩৮৪ টা টোটাল পেজ সংখ্যা, প্রায় ৪০০ র কাছাকাছি এবং এর মুদ্রিত মূল্য ৳৩৯০। এটার প্রথম প্রকাশ ২০১৯ এর বইমেলা। কিন্তু আমার কাছে যেটি আছে সেটি ২০২৩ এর জানুয়ারি মাসের যে সংস্করণ সেটি। এই উপন্যাসটি ব্লাডটা পড়ে যেটুকু জানতে পেরেছি যে দইতা বর্তমানে যে একটি স্কুলের বা বলা ভালো যে হোস্টেল কাম স্কুলের আ হেড টিচার। এই স্কুলটি কিন্তু আর ৫ টা স্কুল নয় যে যেখানে ছোট বাচ্চারা শিক্ষালাভ করতে আসে। আম এটি হচ্ছে এমন মানুষদের স্কুল, মেয়েদের স্কুল প্রথমত। কিন্তু এমন মেয়েদের স্কুল যারা সমাজের কাছে বঞ্চিত হয়ে গেছেন। সেটা যেকোনো কারণে হতে পারে। হয়তো বিধবা হয়ে গেছেন এবং আম বাড়ির লোকের কাছে সে বোঝার সমান হয়ে গেছে। বা কেউ হয়তো নিজের জীবনের এমন একটা পর্যায় বা এমন একটা অবস্থা থেকে এসছে যেখানে সে বেঁচে থাকা না থাকা সমান হয়ে গেছে। তো এইরকম যারা জীবনের একটা জায়গায় হচ্ছে লড়াইটা হেরে গেছে, লড়াইয়ে হেরে গেছে, কিন্তু
এই দইটা ম্যাডামের সংস্পর্শে এসে তারা নতুনভাবে আবার লড়াই করার উৎসাহ পাচ্ছেন। এদের নিয়ে এই স্কুলটি চালান দইতা, যেখানে থাকা এবং হাতের কাজ শিখে নিজে উপার্জন করে বা নিজের পয়সায়, অর্থাৎ অন্য কারুর গলগ্রহ না হয়ে নিজের উপার্জনে থাকার একটা ব্যবস্থা করেছেন দইতা। এইরকম একটা ক্যারেক্টার দইতা, এবং সে তার পাস্ট লাইফ, তার বর্তমান লাইফ মিলেমিশে এই উপন্যাসটি লেখা হয়েছে। যেহেতু একটি উপন্যাস, আরও অনেক ক্যারেক্টার আছে, যেমন একজন ডাক্তার আছেন যিনি দইতা যে গ্রামে এই স্কুলটি চালান সেই গ্রামের সরকারি হাসপাতালের ডাক্তার। এবং এরা যেমন পজিটিভ লোক আছে তেমনি নেগেটিভ লোকও আছে। সবকিছু মিলিয়ে এই উপন্যাসটা, এবং প্রাণের আলাপ, অর্থাৎ মনের সাথে যে বন্ধন বা মনের সাথে যে ভালো লাগা, সেই রকম কিছু নিয়েই এই লেখাটা হবে আশা করছি। উনি লিখে দিয়েছেন যে প্রেম, সামাজিক এবং মনস্তাত্ত্বিক এই উপন্যাস। আম দেখা যাক কতটা মন ছুঁয়ে যায়। আশা করছি, আবারও বলছি, যেটা অর্পিতা সরকারের লেখার ইউএসপি বলে আমার অন্তত মনে হয়, বা অন্যান্যদের থেকে ওনার লেখাকে আলাদা করে, হচ্ছে ওনার সারল্য। খুব সরল ভাষায় সরলভাবে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেওয়া বা মনের একটা গভীরতম দিককে তুলে ধরা। হ্যাঁ, আমি এই উপন্যাসের মাধ্যমে আবার আমার মন ছুঁয়ে যাবে এই জিনিসগুলো, এটাই আশা করছি। তো আমার এ মাসের দ্বিতীয় যে টার্গেটেড বুক সেটা হচ্ছে প্রাণের আলাপ, অর্পিতা সরকার। বেশ মোটা বই। এরপরে আসি সায়ন্তনী পুততুণ্ডর লেখা কৃষ্ণবেণী। সায়ন্তনী পুততুণ্ড মোটামুটি আমরা যারা বাংলা বই পড়ি তাদের কাছে একটি নোন নেম। কেন নোন নেম? তার কারণ হচ্ছে এনার একটি বিখ্যাত ডিটেকটিভ ক্যারেক্টার আছে বা সিরিজ আছে বলা ভালো, অধিরাজ সিরিজ। আমিও লেখিকার সাথে পরিচিত হই ওনার অধিরাজ সিরিজ দিয়েই। কিন্তু তারপর দেখলাম যে ওনার অন্যান্য ধরনের লেখাও আছে। তো ভাবলাম যে একটু কি পড়া যাক, যে উনি অন্যান্য লেখা ওনার কীরকম। তো এই বইটি আমার বেশ ভালো লাগলো, প্রচ্ছদটা দেখেই ভালো লাগলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটা না একটা দিয়ে তো শুরু করতেই হবে, তো এটা দিয়েই করি। সেই জন্যই কৃষ্ণবেণী আমি সংগ্রহ করেছি। এখন দেখা যাক এটা কী নিয়ে লেখা বা কী ধরনের উনি লেখেন। অধিরাজ পড়েছি, অধিরাজ আমার নন ফিকশনাল দিক থেকে দেখতে গেলে হ্যাঁ ঠিকঠাক লাগে। খুব একটা ভালো লাগে সেটা বলব না, কারণ অধিরাজ ক্যারেক্টারটা আমার বরাবরই লার্জার দ্যান লাইফ মনে হয়, যার অস্তিত্ব সামহাও হয়তো সাধারণ মানুষের মধ্যে থাকে না। যাই হোক, সেটা আলাদা দ্বন্দ্ব, আলাদা বক্তব্য। এবার আসি কৃষ্ণবেণীর কথায়। যে এখানে যে ব্লাডটা লেখা আছে সেখান থেকে বলছে যে ওদের সমাজে কন্যা সন্তান চির আকাঙ্ক্ষিত, কারণ ওরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। নিজেদের নারী হওয়ার জন্য বেশ ওরা গর্বিত। আমাদের যেমন পিতৃতান্ত্রিক পরিবার বা পরম্পরা, বংশ পরম্পরা, আমরা বাবার পরিচয়ে পরিচিতি লাভ করি। কিন্তু ওখানে তা নয়, ওখানে হচ্ছে যে কোনো সন্তান মায়ের পরিচয় হয়, তাই কন্যা সন্তানের আকাঙ্ক্ষা সবার মধ্যে বেশি। এরকম একটি জায়গা যেখানে কন্যা সন্তানকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়, সেইখান থেকে একটি ষোড়শী মা, অর্থাৎ যে ১৬-১৭ বছরে কিন্তু মা হয়েছে, সে তার শিশু কন্যা সন্তানকে নিয়ে কেন ছেড়ে চলে যাচ্ছে নিজের জীবন বাজি রেখে। তো এই জিনিসটা আমাকে টানলো। আমি এখনো বইটি পড়িনি, তবুও বলছি যে আমরা যেটুকু দেখেছি বা আমি আশেপাশে যেটুকু দেখেছি, আমাদের কিছু ট্রাইবাল কমিউনিটি আছে যারা হচ্ছে এখনো মাতৃতান্ত্রিক, ম্যাট্রিয়ার্কাল, যেটা একসময় আমাদের প্রাচীন যুগে চলতো। হয়তো সেই রকম কোনো ট্রাইবদের জীবন নিয়ে লেখা, সেটা আমি ঠিক জানি না এখনো অবধি। তো এটা পড়বো, এবং উনি লিখছেন যে কৃষ্ণবেণী আসলে একটি মায়ের জীবনপণ সংগ্রামের কাহিনী, মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে হয়তো একজন কন্যা সন্তানকে একজন মা কেন বাঁচিয়েছে বা কাদের থেকে বাঁচানোর চেষ্টা করছে, এই সমস্ত কিছু নিয়ে লেখা। দেখা যাক এটি পড়ে কেমন লাগে। এটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য ২৫০ টাকা। আমার কাছে থার্ড এডিশনটা আছে, এবং এটি হচ্ছে ২০২১ সালের এডিশনটা। ৩ নাম্বার বই কৃষ্ণবেণী, সায়ন্তনী পুততুণ্ডর লেখা। এরপরে যে নেক্সট বুকটা আসছে সেটা হচ্ছে ১৩ নাম্বার ফ্লোর, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা। এই ভদ্রলোকের লেখার সাথেও আমার পরিচয় হচ্ছে ওনার ডিটেকটিভ কাহিনী দিয়ে। সেটা হচ্ছে
ম্যাও এবং কথাকলি কোথায়, এই দুটি বইয়ের বুক রিভিউই আমার চ্যানেলে আছে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তবে ওনার লেখার সাথে আমার ওখানে পরিচয়, কিন্তু এনার লেখা সম্বন্ধে কিন্তু আমি আগে জেনেছি, এবং যে জনারটা নিয়ে জেনেছিলাম সেটা হচ্ছে এই আম তান্ত্রিক জনার। এই বইটি সেই জনারের ১ম বই, ১৩ নম্বর ফ্লোর। তখন শুনেছিলাম মানে এরকম বুক রিভিউ যে বিভিন্ন চ্যানেলগুলো আছে সেখান থেকেই আমার জানতে পারা। কিন্তু সামহাউ কিনে পড়া হয়নি। বাট হচ্ছে এটা ১ম যেটা কিনে পড়ি সেটা হচ্ছে ওনার ডিটেকটিভ কাহিনীটা। তো এবার এটা সংগ্রহ করেছি, এবং এটা এবং এর সাথে এর সিক্যুয়েলটাও আমি সংগ্রহ করেছি। আরেকটি যেটি আছে মৃত জ্যোৎস্নার রাত্রি, কিন্তু এটা যতটাই পাতলা বই ওটা ততটাই মোটা বই। তো এটা আমি নেক্সট মান্থে রেখেছি। এ মান্থে অলরেডি যেহেতু প্রাণের আড়ালটা বেশ মোটা, তাই এই মাসে আমি আর রাখিনি। কারণ দেখব যে পড়ে শেষ করা হয়নি। তো ওটা নেক্সট মান্থের জন্য। তার মৃত জ্যোৎস্নার রাত্রি নেক্সট মান্থের যে ভিডিওটা আসবে সেখানেও আপনাদের দেখাবো। তো আপাতত ১৩ নম্বর ফ্লোর একদমই ছোট্ট বা সরু একটি বই, অভিযান থেকে প্রকাশিত হয়েছে। কিচ্ছু নেই, ব্লাডটাই হচ্ছে এই লিফট, এবং লেখা আছে যে ১৩ নম্বর ফ্লোরে এসে গেছে লিফট। এর মুদ্রিত মূল্য হচ্ছে ২৫০ টাকা। এটিও ২৫০ টাকা মুদ্রের একটি বই। এবারে দেখলাম ২৫০ টাকার ৩টে বই, একটাই শুধু ৪০০ না ৫০০ টাকা, ৪০০ টাকার একটি বই। আচ্ছা, এটার যদি আমি ব্লাডটা বলি তাহলে হচ্ছে, ধুলোর কফিনে শুয়ে আছে এক প্রেম, এক যুগের পিপাসা তার বুকে, ছাপোষা এক সাধারণ ছেলে মিহির, অশরীরীর জালে কালো ছায়া তার সুখে, মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকে, গা ছমছমে সুরের শিহরণ, তন্ত্রে মন্ত্রে শুভ অশুভের লড়াই, কি আছে শেষে জীবন নাকি মরণ। এটা ছড়ার মাধ্যমে লিখেছে। বোঝাই যাচ্ছে তান্ত্রিক কাহিনী মানে একটা অলৌকিক বে আস মানে অলৌকিকতা তো থাকবেই। তো অলৌকিকতা হতে গেলে অবশ্যই কাউকে একটা মারা যেতে হবে, বা কারোর ওপর শোকের ছায়া আসবে। এইরকম জিনিসগুলোই সাধারণত আমরা দেখি প্লট হিসাবে। তো সেরকমই একজন আছে, কেউ মারা গেছে এবং বহু বছর পর তার প্রতিশোধ নিতে আসছে, এবং তন্ত্র-মন্ত্র, শুভ-অশুভ এই লড়াইগুলোতে কে জেতে সেই নিয়েই আরকি লেখকের এই উপন্যাসটি। আশা করছি খুবই ভালো লাগবে, যেহেতু আমি প্রচণ্ড ভালো রিভিউ পেয়েছি এই বইটার। শুধু পড়ে দেখতে বাকি আছে। দেখা যাক কি হয়, এবং ইচ্ছা আছে আমার এই ১৩ নম্বর ফ্লোর দিয়েই শুরু করার, কিংবা মর্নিং ওয়াক সিরিজ, দুটোর মধ্যে একটা দিয়ে আমি শুরু করব। দেখা যাক কোনটা আগে আসে। সাসপেন্স আপনাদের জন্য। তো এ মাসের যে সমস্ত বইগুলো দেখালাম সেগুলোর একটা কুইক রিক্যাপ দিয়ে দিই। অভিযান থেকে প্রকাশিত অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা ১৩ নম্বর ফ্লোর, মিত্র ঘোষ থেকে প্রকাশিত সায়ন্তনী পুততুণ্ডর লেখা কৃষ্ণবেণী, দ্বীপ থেকে প্রকাশিত অর্পিতা সরকারের লেখা প্রাণের আলাপ, এবং আবারও দ্বীপ থেকে প্রকাশিত অর্পিতা সরকারেরই লেখা মর্নিং ওয়াক সিরিজ। দেখা হবে আবার নেক্সট একটি ভিডিওতে, যেখানে হয়তো থাকবে মানে এপ্রিল মাসের বুক রিভিউ, আর তার মাঝে আরও বিভিন্ন বুক রিভিউ আসছে।